উইলিয়াম শেক্সপিয়ারের লেখাগুলোর মধ্যে অ্যাজ ইউ লাইক ইট আমার মনে হয় সবচেয়ে মজার আর রোম্যান্টিক কমেডিগুলোর একটা। একদম। আজকে আমাদের হাতে এই নাটকের একটা বাংলা অনুবাদ আছে, আর আমরা এর গভীরে ডুব দিয়ে দেখব মানে কেন ৪০০ বছরেরও বেশি সময় পরেও এর জাদুটা একটুও কমেনি। অবশ্যই। আর এর কারণটা আমার মনে হয় বেশ পরিষ্কার। এই নাটকটা তো শুধু একটা হাসির গল্প নয়, তাই না? না, একদমই না। এর ভেতরে আছে নির্বাসন, আছে ছদ্মবেশ, আর আর ভালোবাসার নানা রূপের এক অসাধারণ বিশ্লেষণ। আর সবচেয়ে বড় আকর্ষণ কে? রোজাল্যান্ড। রোজালিন্ড। তার মতো একজন নায়িকা যে তার বুদ্ধি আর সাহস দিয়ে পুরো নাটকের গতিপথটাকেই মানে নিয়ন্ত্রণ করে। হুম। আমার তো মনে হয় নাটকের আসল মজাটা হলো ওই দুর্নীতিগ্রস্ত রাজসভার জীবনের সঙ্গে আর্ডেনের যে মুক্ত জঙ্গল, তার আকাশ-পাতাল পার্থক্যটা তুলে ধরার মধ্যে। একদম ঠিক বলেছেন। তাহলে চলুন ওই দুর্নীতিগ্রস্ত রাজসভা দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, সেটাই ভালো। নাটকের শুরুতেই কিন্তু পরিবেশটা বেশ থমথমে। মানে আমরা দেখছি দুটো ভিন্ন স্তরে অন্যায় আর অবিচার চলছে, একটা পারিবারিক আর একটা রাজনৈতিক। ঠিক। পারিবারিক দ্বন্দ্বটা হলো দুই ভাই, অরল্যান্ডো আর অলিভারের মধ্যে। তাদের বাবা মারা যাওয়ার সময় বড় ভাই অলিভারকে দায়িত্ব দিয়ে যান ছোট ভাই অরল্যান্ডো দেখাশোনার। কিন্তু সে তো তা করেনি। করেইনি, বরং হিংসার বশে অরল্যান্ডোকে তার প্রাপ্য সম্পত্তি, তার শিক্ষা সবকিছু থেকে বঞ্চিত করে প্রায় একজন ভৃত্যের মতো জীবন কাটাতে বাধ্য করে। এটা তো শুধু ভাইয়ে ভাইয়ে হিংসা নয়, তাই না? এর পেছনে তো আরো বড় কিছু আছে। হ্যাঁ, এখানে আসল পয়েন্ট। এটা তৎকালীন সমাজের একটা বড়সড় ব্যবস্থার দিকে আঙুল তোলে। একটা সিস্টেম ছিল যাকে বলা হয় প্রিমোজেনেচার। প্রিমোজেনিচার। হ্যাঁ, পরিবারের সব সম্পত্তির অধিকারী হবে বড় ভাই, আর ছোট ভাইদের ভবিষ্যৎটা সেটা নির্ভর করবে বড় ভাইয়ের দয়ার ওপর। শেক্সপিয়ার এখানে অরল্যান্ডোর বিদ্রোহের মাধ্যমে এই অবিচারমূলক সিস্টেমটাকেই প্রশ্নবিদ্ধ করছেন। আচ্ছা, তার মানে অরল্যান্ডোর লড়াইটা শুধু তার ভাইয়ের বিরুদ্ধে নয়, পুরো সিস্টেমটার বিরুদ্ধে। একদম। আর দেখুন কি অদ্ভুত মিল, রাজনৈতিক স্তরেও তো একই রকম অবিচার চলছে। ঠিক। ডিউক ফ্রেডেরিক তার নিজের বড় ভাই ডিউক সিনিয়রকে অন্যায়ভাবে নির্বাসনে পাঠিয়ে সিংহাসন দখল করে নিয়েছে। দুটো ক্ষেত্রেই দেখুন ছোট ভাই বড় ভাইয়ের দ্বারা অত্যাচারিত। এই যে একটা দমবন্ধ করা পরিবেশ, এখান থেকেই তো চরিত্ররা মুক্তির পথ খুঁজবে। আর সেই মুক্তির পথটাই হল আর্ডেনের জঙ্গল। হ্যাঁ, এই নাটকটা আসলে প্যাস্টোরাল কমেডি ধারার একটি সেরা উদাহরণ। প্যাস্টোরাল কমেডি, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। এই ধরনের নাটকের মূল ধারণাটাই হল দুর্নীতিগ্রস্ত আর জটিল শহর বা রাজসভার জীবন থেকে পালিয়ে প্রকৃতির সরল নির্মল পরিবেশে আশ্রয় নেওয়া। যেখানে চরিত্ররা নিজেদের নতুন করে খুঁজে পায়। ঠিক তাই। এখানে আর্ডেনের জঙ্গল শুধু একটা ভৌগোলিক স্থান নয়, এটা একটা আদর্শ জগৎ, একটা ইউটোপিয়া। রাজসভার কৃত্রিমতার বাইরে এটা এমন এক জায়গা যেখানে সামাজিক নিয়মকানুনগুলো বদলে যায় আর মানুষ তার আসল সত্তার কাছাকাছি আসতে পারে। তার মানে সবাই এই জঙ্গলটার দিকেই ছুটছে। অরল্যান্ডো যেমন তার ভাইয়ের ষড়যন্ত্র থেকে বাঁচতে পালাচ্ছে। আর ওদিকে ডিউক সিনিয়রের মেয়ে রোজালেন্ডো তো তার চাচা ডিউক ফ্রেডরিকের রোষের শিকার হয়। হ্যাঁ, কারণ লোকে তাকে বেশি ভালোবাসত। একদম। রোজাল্যান্ডের জনপ্রিয়তা ডিউকের নিজের মেয়ে সিলিয়ার চেয়েও বেশি ছিল, যা ডিউক সহ্য করতে পারছিল না। তাই সে রোজাল্যান্ডকে নির্বাসনে পাঠিয়ে দেয়। কিন্তু এখানে দুয়ে বোনের মধ্যে যে ভালোবাসাটা আমরা দেখি, সেটা অসাধারণ। সত্যি অসাধারণ। সিলিয়া তার বাবাকে ছেড়ে, রাজসভার সব সুখ ছেড়ে রোজাল্যান্ডের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের এই পালায়নটা কিন্তু কোনো অসহায় ফেরার নয়, বরং এটা অন্যায়ের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ। ঠিক। আর তাদের এই পালানোর পরিকল্পনাটাই তো নাটকের আসল মজাটা শুরু করে দেয়। হ্যাঁ, এখান থেকেই তো আসল খেলা শুরু। রোজালিন্ড পুরুষের ছদ্মবেশ নিচ্ছে, নাম হচ্ছে গ্যানিমিড। আর সিলিয়া হচ্ছে এক গ্রাম্য তরুণী অ্যালিয়েনা। তাদের সাথে আবার রাজসভার ভার টাচটোনও যোগ দেয়। এই ছদ্মবেশটা কিন্তু নাটকের একেবারে কেন্দ্রে রয়েছে, বিশেষ করে রোজালিন্ডের পুরুষের ছদ্মবেশ নেওয়ার সিদ্ধান্তটা। এটা শুধু নিরাপত্তার জন্য নয়, এই ছদ্মবেশ তাকে এমন এক স্বাধীনতা আর ক্ষমতা দেয় যা সে একজন নারী হিসেবে রাজসভায় কখনো পেত না। আর এখানে নাটকের সবচেয়ে আকর্ষণীয় অংশটা শুরু হয়। জঙ্গলে এসে অরল্যান্ডো তো ভালোবাসার চোটে একজন, বলা যেতে পারে, ভয়ঙ্কর কবি হয়ে ওঠে, তাই না? একদম।
গাছের গায়ে রোজাল্যান্ডের নাম খোদাই করা, তার জন্য লেখা প্রেমের কবিতা গাছে গাছে ঝুলিয়ে দেওয়া। আজকের দিনে ব্যাপারটা অনেকটা সোশ্যাল মিডিয়ায় ক্রিঞ্জি পোস্ট করার মতো। ঠিক বলেছেন। আর ঠিক তখনই তার সাথে দেখা হয় গ্যানিমিডের, অর্থাৎ ছদ্মবেশী রোজাল্যান্ডের। হ্যাঁ, অরল্যান্ডোর এই অবস্থা দেখে গ্যানিমিড তাকে এক অদ্ভুত প্রস্তাব দেয়। সে বলে যে সে নাকি প্রেম রোগ সারিয়ে দিতে পারে। আর তার জন্য অরল্যান্ডোকে প্রতিদিন এসে তাকেই রোজালিন্ড মনে করে প্রেম নিবেদন করার অভিনয় করতে হবে। ঠিক। এটা রোজালিন্ডের জন্য একটা দারুণ সুযোগ ছিল, তাই না? সে আড়ালে থেকে অরল্যান্ডোর ভালোবাসার গভীরতা মাপতে পারছিল। অবশ্যই। শুধু তাই নয়, এখানে একটা আরও গভীর ব্যাপার আছে। তৎকালীন শেক্সপিয়ারের মঞ্চে কিন্তু মেয়েদের চরিত্রে ছেলেরাই অভিনয় করত। ও হ্যাঁ, তাই তো। তার মানে ভাবুন, একজন পুরুষ অভিনেতা রোজালিন্ডের চরিত্রে অভিনয় করছেন, যে কিনা আবার পুরুষের মানে গ্যানিমেডের ছদ্মবেশ ধরেছে। বাহ, তার মানে একজন পুরুষ এমন একজন নারীর অভিনয় করছেন যিনি একজন পুরুষের ভান করছেন। এটা তো একটা জটিল খেলা। শেক্সপিয়ার এখানে লিঙ্গ পরিচয় বা জেন্ডার আইডেন্টিটিকে একটা খেলার মতো করে তুলে ধরেছেন। তিনি কি এটা বলতে চাইছেন যে আমাদের নারী বা পুরুষ পরিচয় আসলে পোশাক বা অভিনয়ের ওপরই নির্ভর করে? এই প্রশ্নটাই নাটকটিকে এত আধুনিক আর প্রাসঙ্গিক করে তুলেছে। একদম। গ্যানিমিডের ছদ্মবেশে রোজালিন্ড প্রেম কি নিয়ন্ত্রণ করছে, অরল্যান্ডোকে ভালোবাসার আসল অর্থ শেখাচ্ছে। সে আর কেবল প্রেমের নিষ্ক্রিয় পাত্রী নয়, সে নিজেই এই খেলার পরিচালক। তার মানে অরল্যান্ডো আর রোজালেন্ড যখন এই বুদ্ধিদীপ্ত প্রেমের খেলাটা খেলছে, তখন জঙ্গলের অন্য কোনায় কিন্তু আরও কয়েক ধরনের ভালোবাসার গল্প তৈরি হচ্ছে। হ্যাঁ, আর এখানে শেক্সপিয়ারের প্রতিভা। তিনি ভালোবাসার কোনো একটা রূপকে সেরা বলছেন না, বরং এর পুরো বর্ণালীটা আমাদের সামনে তুলে ধরেন। যেমন ধরুন মেষপালক সিলভিয়াস আর ফিবির গল্প। সিলভিয়াস ফিবিকে অন্ধের মতো ভালোবাসে, কিন্তু ফিবি তাকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। এটা অনেকটা কাল্পনিক একতরফা কাব্যিক প্রেম। আর নাটকের মজাটা আরও বেড়ে যায় যখন ওই ফিবি আবার পুরুষের ছদ্মবেশে থাকা রোজালিন্ড মানে গ্যানিমিডের প্রেমে পড়ে যায়। একটা অদ্ভুত লাভ ট্রায়াঙ্গেল তৈরি হয়। ঠিক। আর এর সম্পূর্ণ বিপরীতে আছে ভার টাচস্টোন আর গ্রাম্য তরুণী অড্রের সম্পর্ক। ও হ্যাঁ, ওদের প্রেমটা তো একদম অন্যরকম। ওদের প্রেমটা সিলভিয়াসের মতো কাব্যিক বা রোম্যান্টিক নয়। এটা অনেক বেশি বাস্তববাদী, শারীরিক এবং প্রায়োগিক। টাচস্টোন অড্রিকে বিয়ে করতে চায় তার নিজের প্রয়োজন মেটাতে। এখানে কোনো রোম্যান্টিকতার বালাই নেই। এটা ভালোবাসার মাটির কাছাকাছি রূপ। তাহলে আমরা বলতে গেলে 4 ধরনের ভালোবাসা দেখতে পাচ্ছি, তাই না? অরল্যান্ডো রোজালেন্ডের বুদ্ধিদীপ্ত রোম্যান্টিক প্রেম, সিলভিয়াস ফিবির কাল্পনিক প্রেম, টাচস্টোন অড্রের বাস্তববাদী সম্পর্ক, আর একটা হলো অলিভার আর সিলিয়ার প্রথম দর্শনে প্রেম বা লাভ অ্যাট ফার্স্ট সাইট। ও ঠিক। এটা নাটকের শেষের দিকে আসে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শেক্সপিয়ার কি এখানে বলছেন যে কোনো একটা রূপ সেরা? আমার তা মনে হয় না। বরং তিনি দেখাচ্ছেন যে মানব জীবনে এই সব ধরনের ভালোবাসারই স্থান আছে। বুদ্ধিদীপ্ত, কাল্পনিক, বাস্তববাদী এবং আকর্ষণিক। অলিভারের কথা যখন উঠলই, তখন তো নাটকের আরেকটা গুরুত্বপূর্ণ থিমের কথা বলতেই হয়, পরিবর্তন আর ক্ষমা। একদম। জঙ্গলে এসে অলিভারের যে নাটকীয় পরিবর্তনটা হয়, সেটা তো গল্পের একটা বড় মোড়। অনেক বড় মোড়। অলিভার তার ভাই অরল্যান্ডোকে মারার জন্য জঙ্গলে আসে, কিন্তু নিজেই এক সিংহের আক্রমণের শিকার হয়। আর অরল্যান্ডো নিজের জীবন বাজি রেখে সেই ভাইকে বাঁচায়, যে তাকে প্রায় মেরেই ফেলতে চেয়েছিল। হ্যাঁ, আর এই ঘটনায় অলিভারের মনে অনুশোচনা জন্মায় এবং সে পুরোপুরি বদলে যায়। আচ্ছা, এই পরিবর্তনটাকে একটু বেশি আকস্মিক বা অবাস্তব মনে হয় না? আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিতে হয়তো হয়তো মনে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে এটা প্যাস্টোরাল কমেডি। হুম। এই ধারার নাটকে প্রকৃতি বা জঙ্গলের একটা জাদুকরি পরিশুদ্ধ করার ক্ষমতা থাকে। আর্ডেনের জঙ্গল যেন একটা ফিল্টারের মতো কাজ করে, যা রাজসভার সব দুর্নীতি আর হিংসাকে ধুয়ে মুছে দেয়। আচ্ছা। অলিভারের পরিবর্তনটা তাই বাস্তবসম্মত হওয়ার চেয়ে বেশি প্রতীকী। এটা প্রকৃতির নিরাময় ক্ষমতার প্রতীক। একই ঘটনা তো ডিউক ফ্রেডারিকের সাথেও ঘটে, তাই না? হ্যাঁ, সে বিশাল সেনাবাহিনী নিয়ে তার ভাইকে আক্রমণ করতে আসে, কিন্তু জঙ্গলের পথে এক সাধুর সঙ্গে দেখা হওয়ার পরেই তার মন বদলে যায়। সে সিংহাসন ফিরিয়ে দিয়ে সন্ন্যাস জীবন বেছে নেয়। এটাও তাহলে সেই একই প্রতীকী রূপান্তর। হ্যাঁ, জঙ্গল এখানে চরিত্রদের শুধু আশ্রয়ই দেয় না, তাদের আত্মশুদ্ধির সুযোগও করে দেয়। যারা খোলা মন নিয়ে এখানে প্রবেশ করে, তারা এক নতুন
উন্নত মানুষ হয়ে ফিরে যায়। এরপর নাটকের শেষে রোজালিন্ড বুঝতে পারে যে এই ছদ্মদেশের খেলা এবার শেষ করার সময় এসেছে। হ্যাঁ, ক্লাইম্যাক্স। সে সবাইকে একত্রিত করে এবং এক জাদুকরী উপায়ে সব সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দেয়। আর সেই সমাধানটা আসে তার আসল পরিচয় প্রকাশের মাধ্যমে। সে যখন গ্যানিমিডের পোশাক ছেড়ে নারী রূপে ফিরে আসে তখন সব জট খুলে যায়। অরল্যান্ডো তার রোজালিন্ডকে ফিরে পায়। ফিবি, যেহেতু সে গ্যানিমিডকে আর বিয়ে করতে পারবে না, তাই তার প্রতিজ্ঞা অনুযায়ী সিলভিয়াসকে বিয়ে করতে রাজি হয়। অলিভার তো আগেই সিলিয়ার প্রেমে পড়েছে। আর টাচস্টোন আর অড্রেওর মিলন হয়। এভাবেই নাটকের শেষে 4টি জুটির বিয়ে হয়, নির্বাসিত ডিউক তার রাজ্য ফিরে পায়, ভাইয়েরা একে অপরের সাথে মিলিত হয়, একটা একটা নিখুঁত হ্যাপি এন্ডিং। একদম। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। বলুন। এই নাটকের রোজালিন্ডের ছদ্মবেশ নিয়ে আমরা অনেক কথা বললাম, কিন্তু প্রশ্নটা হলো, এই ছদ্মবেশ কি তার আসল সত্তাকে লুকিয়ে রেখেছিল, নাকি নাকি এটাই তাকে তার সত্যিকারের সত্তা প্রকাশ করার সুযোগ করে দিয়েছিল? দারুণ প্রশ্ন। গানিমিডের মুখোশের আড়ালে সে কি রাজসভার রোজালিন্ডের চেয়ে বেশি স্বাধীন, বেশি সাহসী এবং বেশি খুদ ছিল না? এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের সত্যিকারের সত্তা কোনটা, সমাজের দেওয়া পরিচয়ের মধ্যে যেটা প্রকাশ পায় সেটা, নাকি সেই সত্তা যা আমরা কোনো ভূমিকা পালনের স্বাধীনতা পেলে হয়ে উঠি।